আসসালামু আলাইকুম। সবাইকে স্কলারসের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা মূলত যে ক্লাসটি নিব, সেই ক্লাসটি আমরা ২ টা ভাগে ভাগ করেছি। ১ম ভাগে আমরা সি ইউনিটের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কি ধরনের কোয়েশ্চেন হয়, আ কিভাবে সেটা আমরা অ্যাপ্রোচ করব এক্সাম হলে। ১ম এ আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা গ্রামারের একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা সবাই বাসায় আছি, হোম কোয়ারেন্টাইনে আছি, তো আমরা চেষ্টা করব যে লাইভ ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদের পড়াশোনাটাকে গতিশীল করতে। এই জন্য আমরা স্কলার্স থেকে পদক্ষেপ নিয়েছি যে আমরা উইকলি ২ বা ৩ টা করে ক্লাস অনলাইনে এসে তোমাদের সাথে সরাসরি নিব। সেই ক্লাসগুলো হয়তো আমরা আজকের মতো এরকম ফেসবুক লাইভে নিব না। সেগুলো আমরা প্ল্যান করতেছি জুম অ্যাপে নিব, যাতে করে ক্লাসটা আরো বেশি ফ্রুটফুল হয়, সবাই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। তো আশা করি আমরা সবাই ক্লাসগুলোতে জয়েন করব। স্কলারসের তরফ থেকে আমি শ্রাবণ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আশা করব এই ক্লাসটি এখন সবাই শেয়ার করবা, ক্লাসের লিঙ্কটা সবাই একটু শেয়ার করবা, যাতে করে বাকিরাও এখানে অ্যাটেন্ড করতে পারে। আজকের ক্লাসের শুরুতে আমরা একটু যে যে কথাগুলো বেশি বলা প্রয়োজন সেটা হচ্ছে যে আহ, আমাদের এখনো এইচএসসি পরীক্ষা হয়নি। এমন অবস্থায় আসলে অ্যাডমিশন টেস্ট নিয়ে চিন্তা করা আমাদের উচিত কিনা, এমন একটা কোয়েশ্চেন অনেক স্টুডেন্টই আমাদেরকে করে। অনেকের মনেই এটা একটা কোয়ারি থাকে যে এইচএসসির আগেই কি আমরা অ্যাডমিশন নিয়ে চিন্তা করব কিনা। আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আমরা এখন আসলে এইচএসসি অ্যাডমিশন দুটো নিয়েই চিন্তা করতে পারি কিনা, সেই ব্যাপারগুলো আমরা আজকে দেখি। প্রথমত আমরা যদি এইচএসসির সিলেবাস খেয়াল খেয়াল করি, তাহলে আমরা দেখব যে আমরা যেই সাবজেক্টগুলো পড়াশোনা করি তার মধ্যে থেকে ৫টা সাবজেক্টের পরীক্ষা আমাদের অ্যাডমিশন টেস্টে হয়। তো এই ৫টা সাবজেক্টের মধ্যে আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স বা মার্কেটিং, এই ৩টা সাবজেক্টের সিলেবাস একদম হুবহু আমাদের এইচএসসি সিলেবাসের সাথে মিলে যায়। অর্থাৎ এইচএসসিতে আমরা যে ধরনের পড়াশোনা করতেছি, এমসিকিউ দিচ্ছি, সেই এমসিকিউ গুলো যেই স্টাইলে দিচ্ছি, অ্যাডমিশন টেস্টেও ঠিক একই স্টাইলে আসে। অর্থাৎ আমি যদি আবার একটু মনে করিয়ে দিই, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা মার্কেটিং, এই ৩টা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের তেমন কিছু নতুন পড়াশোনা করতে হচ্ছে না। শুধু ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলব যে অনেক বিজনেস আপডেট তথ্য থাকে। যেমন বাজেট নিয়ে কোয়েশ্চেন আসে, বা রিসেন্ট কোনো বিজনেসের চেঞ্জেস আসলো কিনা, এই ইন্ডাস্ট্রি চেঞ্জেস, ইকোনমি রিলেটেড অনেক তথ্য আসে। সেগুলো আপডেট তথ্য আমরা পরবর্তীতে পড়ে নিব। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি যেটুকু পড়াশোনা আমাদের আছে, সেই পড়াশোনাটা কিন্তু আমরা এইচএসসি সিলেবাস দিয়ে কভার করতে পারি। তাহলে আমরা বুঝলাম যে ৩টা সাবজেক্ট এইচএসসি সিলেবাসের সাথে সম্পূর্ণ মিল। এখন আসি বাংলার কথায়। বাংলাও আমাদের বলা যায় যে 60-70% এইচএসসি সিলেবাসের সাথে মিল আছে। জাস্ট কিছু কিছু টপিক আমাদের নতুন করে পড়তে হয়। যেমন আমরা এইচএসসি তে হয়তো গ্রামারের সবগুলো টপিক পড়ি না, কিছু কিছু টপিক আমরা অ্যাভয়েড করি, চুজেন কিছু টপিক পড়ি যেগুলো সিলেবাসে আছে। কিন্তু দেখা যায় যে অ্যাডমিশন টেস্টে কোনো নির্দিষ্ট সিলেবাস নাই, সেখানে গ্রামারের পুরো জগৎটা নিয়ে আমাদের আলোচনা করতে হয়। এই কারণে অ্যাডমিশনের সময় আমরা ওই এইচএসসি প্রিপারেশনের সাথে বাংলার ক্ষেত্রে হয়তো আর 30 বা 40% বেশি পড়াশোনা আমাদের নতুন করে করতে হবে। তাহলে আমরা দেখলাম যে অ্যাডমিশন টেস্টের সাথে এইচএসসি সিলেবাসের মোটামুটি 4টা সাবজেক্টে খুব বেশি মিল পেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে বুঝতে পারি যে আমরা যদি এইচএসসির পড়াশোনাটা ঠিকমতো করি, তাহলে সেটা আলটিমেটলি আমাদের অ্যাডমিশন টেস্টে অনেক বেশি হেল্প করবে। এক্সেপশন হচ্ছে শুধু আমাদের ইংলিশটা। অর্থাৎ ইংলিশের যে কোয়েশ্চেনটা অ্যাডমিশন টেস্টে হয়, সেই কোয়েশ্চেনটার সাথে এইচএসসি যে আমাদের সিলেবাস বা আমাদের পড়াশোনা, তার সাথে খুব বেশি একটা সামঞ্জস্যতা নাই। অর্থাৎ এই একটা জায়গায় আমাদেরকে নতুন কিছু পড়াশোনা করতে হবে, নতুন কিছু সিলেবাস ফলো করতে হবে। তাহলে আমি যদি সহজ করে বলি, বাকি 4টা সাবজেক্ট নিয়ে আমাকে ওরকম চিন্তা করতে না হলেও ইংলিশটা নিয়ে কিন্তু আমাকে একটু আগে থেকেই ভাবতে হবে। কারণ তোমরা অনেকেই অবগত আছো যে অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি ফেইল কিন্তু মানুষ ইংলিশে করে, রাইট? অন্য কোনো সাবজেক্টে কিন্তু পাস ফেইলের ইস্যুটা থাকে না, যেখানে একমাত্র ইংলিশ একটা সাবজেক্ট যেখানে অ্যাডমিশন টেস্টে একটা পাশের ইস্যু থাকে। তাহলে এইচএসসির সাথে আমরা অ্যাডমিশন টেস্টের সিলেবাসটাকে কিভাবে মার্চ করতে পারি? মার্চ করতে পারি এভাবে যে আমরা নরমাল এইচএসসি পড়াশোনাটাই চালিয়ে যাব। অর্থাৎ বাংলা বা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স মার্কেটিং এর ক্ষেত্রে আমরা নরমাল সিলেবাসটাই ফলো করব।
এক্ষেত্রে আমরা নতুন কোনো কিছু এখন আপাতত পড়তে যাব না। শুধু ইংলিশটা যেহেতু একটু ডিফারেন্ট সিলেবাস, আবার ইংলিশেই যেহেতু একটা পাশের বিষয় আমাদের থাকে, তাই আমরা যদি পারি এই এইচএসসি সিলেবাসের সাথে সাথে অল্প অল্প করে ইংলিশটা পড়ে যাব। তাহলেই কিন্তু আমাদের একটা কম্বো প্রিপারেশন হবে, অর্থাৎ এইচএসসি অ্যাডমিশন টেস্টটাকে আমরা মার্চ করে পড়তে পারতেছি। আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আসি আমরা সাবজেক্ট অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন অফ সি ইউনিট কোয়েশ্চেন প্যাটার্ন। আমরা জানি যে গত বছর থেকে কোয়েশ্চেনটা ডিফারেন্ট হচ্ছে। এর আগে এক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, কিন্তু লাস্ট ইয়ার থেকে কোয়েশ্চেন প্যাটার্নটা আবার নতুন করে চেঞ্জ হয়েছে। আমরা যদি 2010 সাল থেকে চিন্তা করি, 2010 সাল থেকে এই পর্যন্ত মোটামুটি 2-3 বার আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এটা সময়ের তাগিদেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে, নতুন নতুন অনেক কিছু আনে। তো আমি লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা একটু সবাইকে মনে করিয়ে দিই, অনেকেই হয়তো এখনো কোয়েশ্চেন দেখি নাই, কি ধরনের কোয়েশ্চেন আসছিল সেটা একটু বলি। সাবজেক্ট আমাদের পাঁচটাই ছিল: বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলি বম, আর ফিনান্স অথবা মার্কেটিং। টোটাল আমার এমসিকিউ কোয়েশ্চেন ছিল 60, অর্থাৎ 60টা এমসিকিউ কোয়েশ্চেন ছিল, প্রতিটা কোয়েশ্চেনের মান ছিল 1.25 করে। আর আমরা যদি এই 60 কে 5টা সাবজেক্ট দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটা সাবজেক্টে কোয়েশ্চেন ছিল 12টা করে। অর্থাৎ বাংলায় কোয়েশ্চেন ছিল 12টা, ইংলিশে 12টা, অ্যাকাউন্টিং এ 12টা, এভাবে করে বাকিগুলোতে 12টা 12টা। আর 12 কে যদি আমরা 1.25 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা দেখবো যে মার্কস ছিল সাবজেক্ট ওয়াইজ 15 করে। অর্থাৎ আমাদের টোটাল যে এমসিকিউ এক্সামটা ছিল, সেই এক্সামটা ছিল 75 মার্কসের, অর্থাৎ 75 মার্কের একটা এমসিকিউ এক্সাম হয়েছিল। এই 75 মার্কের সাথে আমাদের আরেকটা যেটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে রিটেন পার্ট। আমরা জানি যে গত বছর থেকে আমাদের সিলেবাসের সাথে রিটেন অ্যাড হয়েছে। তো অনেকের একটা কনফিউশন আছে যে এই রিটেনটা কত কত মার্কসের বা কি কি টপিক ছিল, সেটা একটু আমরা এখন দেখব। তার আগে একটা কথা বলে নিই, এমসিকিউর মধ্যে আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ প্রতিটা কোয়েশ্চেন যদি আমরা ভুল করি, তাহলে 0.25 করে মার্কস আমাদের কাটা যাবে। ক্লিয়ার? সো আমরা বুঝতে পারলাম যে এমসিকিউর সিলেবাসটা কেমন ছিল, কি কি কোয়েশ্চেন আসে। এখন আসি আমরা রিটেনটা নিয়ে একটু ডিসকাস করি। আমাদের রিটেনের মার্কস ছিল 45 মার্কস। 40, আচ্ছা, 45 মার্কস ছিল আমাদের রিটেনে। এই 45 মার্কসটা কিভাবে আসছে সেটা আমরা এখন একটু দেখব। তোমরা একটু হয়তো স্ক্রিনে দেখতে পাবা, একটু আসতে সময় নেয় হয়তো। দেখো, যদি স্ক্রিনটা একটু খেয়াল করো, 45 মার্কসের মধ্যে প্রথমেই ছিল ট্রান্সলেশন, যেটা একবার ছিল ইংলিশ টু বাংলা, আরেকবার ছিল বাংলা টু ইংলিশ। বাংলা টু ইংলিশে 5টা ট্রান্সলেশন ছিল, নাম্বার ছিল 1 করে, অর্থাৎ 5 মার্কস। ইংলিশ টু বাংলায়ও 5টা ট্রান্সলেশন ছিল, 1 করে, নাম্বার ছিল 5 মার্কস। অর্থাৎ এখানে যেটা করে, ওরা একটা করে সেন্টেন্স দেয়, ওই সেন্টেন্সটা বাংলা থেকে ইংলিশ করতে দেয়, আবার অন্য একটা সেন্টেন্স দিয়ে হয়তো ইংলিশ থেকে বাংলা করতে দেয়। প্রতিটা কোয়েশ্চেনের এখানে মার্কস হচ্ছে 1 করে। তাহলে আমরা দেখতে পারি টোটাল ট্রান্সলেশনের মার্কস হচ্ছে 10, যেখানে 5 হচ্ছে ইংলিশ থেকে বাংলা, আর 5 হচ্ছে বাংলা থেকে ইংলিশ। বিষয়টা মনে হয় ক্লিয়ার। পরের বিষয় যেটা আসে, শর্ট নোটস ইন ইংলিশ। এখানেও আমরা 5টা শর্ট নোট লিখতে হয়, প্রতিটা মার্কস থাকে 1 করে, অর্থাৎ 5 মার্কসের একটা কোয়েশ্চেন আমাদের এখানে হয়। শর্ট নোট বলতে আসলে আমরা কি বুঝি, এখানে যেটা কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে যে 2 থেকে 3 লাইনের মধ্যে যে কোনো একটা টপিকের নাম দেয়, সেটা আমাদেরকে ইংলিশে লিখতে হয়। অর্থাৎ ধরো তোমাদেরকে দিল সে ফর এক্সাম্পল সিএসআর। সিএসআর আমরা অনেকেই পড়েছি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা ধরো কোয়েশ্চেন দিল, তখন তোমাকে এটার বিষয়ে 2 থেকে 3 লাইন ইংলিশে লিখতে হবে। রিমেম্বার, এই জিনিসটা লিখতে হয় ইংলিশে। এরকম এক একটা করে 5টা টপিক থাকবে ছোট ছোট, যেখানে আমাদেরকে 3-4 লাইন করে লিখতে হবে। প্রত্যেকটার জন্য 1 মার্ক, 1 মার্ক করে বরাদ্দ আছে, টোটাল মার্কস হচ্ছে 5। এরপরে একটা যেটা আসে, যেটাকে আমরা বলি প্রেসিস অর সামারি, অর্থাৎ একটা প্যাসেজ এর মতো দিবে, দেন বলবে এই প্যাসেজটাকে সামারাইজ করো, বা এটা একটা প্রেসিস লেখো। অর্থাৎ সামারি করার সিস্টেমটা হচ্ছে, আমরা সবাই জানি এইচএসসি সিলেবাসে আমাদের আছে, প্যাসেজটা পড়ে ভালো মতো অর্থটা বোঝার চেষ্টা করে পুরো প্যাসেজটার কথাটা 2 থেকে 3 লাইন বা 4 লাইন, এটা কতটুকু লিখতে হয় এটা ডিপেন্ড করে প্যাসেজের উপরে। প্যাসেজটা যদি সে ফর এক্সাম্পল 20 লাইনের থাকে, তাহলে আমরা সাধারণত বলি এটার 1/3 বা 1/4
টা লিখলেই সামারি হয়। অর্থাৎ 20 লাইন যদি প্যাসেজ আসে, আমরা যদি 4 দ্বারা ভাগ করি, 5 লাইনস যদি আমরা লিখতে পারি, তাহলে এটা সামারি হিসেবে কাউন্টেড হবে। আর সামারিতে মূলত মূল বিষয়টা তুলে ধরতে হয়। এরপরে যদি আসি, যে টপিকটা থাকে সেটা হচ্ছে বাংলা রচনা। এখানে বাংলার বিষয়ে কোনো একটি রচনামূলক কোয়েশ্চেন লিখতে দেয়, যেটার মার্কস থাকে 5। একটা কোয়েশ্চেনই লিখতে হয় 5 মার্কসের। এরপরে আসি শর্ট কোয়েশ্চেন মিক্সড। অর্থাৎ এখানে মিক্সড বলতে বুঝাচ্ছি যে কোনো সাবজেক্ট থেকে, যেমন ম্যানেজমেন্ট থেকে আসতে পারে, অ্যাকাউন্টিং থেকে আসতে পারে, বাংলা থেকে আসতে পারে, ফিনান্স বা মার্কেটিং থেকে আসতে পারে। ছোট ছোট কোয়েশ্চেন লিখতে দিবে। সেই কোয়েশ্চেনগুলো আমরা 1-2 প্রত্যেকটার জন্য 4 মার্কস করে থাকবে। 5টা কোয়েশ্চেন থাকবে টোটালি, 4-5 20 মার্কস। এই কোয়েশ্চেনগুলোর ধরনটা কেমন আমি যদি একটু বুঝাই, ধরো ম্যানেজমেন্টের একটা কোয়েশ্চেন আসলো যে ব্যবসার চিরন্তন সত্তা বলতে কি বোঝো? তখন এটা বললে তোমাকে ওখানে একটা স্পেস দেওয়া থাকবে, 3-4 লাইনের একটা স্পেস দেওয়া থাকবে। সেই স্পেসে আমরা ব্যাখ্যা করে লিখবো যে ব্যবসা সত্তা নীতি বলতে আমরা কি বুঝি। এরকম। আবার এটা না করে অল্টারনেটিভ একটা দিয়েছিল গত বছর ওরা, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর উপরে একটা শর্ট কোয়েশ্চেন লিখতে দিয়েছিল। একটাই ছিল যেটা 5 মার্কস ছিল। এরকম অ্যাকাউন্টিং এর বিভিন্ন কনসেপচুয়াল থিওরি থেকে আমাদেরকে কোয়েশ্চেন লিখতে দিতে পারে, যেখানে আমরা যেটা বেসিক্যালি এইচএসসি সিলেবাসে পড়ে আসছি ওটাই আমরা একটু শর্ট করে লেখার চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম যে এই মোটামুটি এতগুলো টপিক থেকে আমাদের টোটাল নাম্বার হচ্ছে 45। এখানেও যদি তোমরা একটা বিষয় খেয়াল করো, তোমরা দেখতে পাবা প্রথম যে 4টা সেকশন, অর্থাৎ ট্রান্সলেশন দুটো, শর্ট নোটস ইন ইংলিশ আর একটা হচ্ছে সামারি, এই 4টাই কিন্তু ইংলিশ থেকে আসে। তাহলে আমরা খেয়াল করলে বুঝবো যে টোটাল 45 মার্কসের মধ্যে 20 মার্কস কিন্তু ডিরেক্টলি ডিপেন্ড করে ইংলিশের দক্ষতার উপরে। আর বাকি যে 25, এটা হচ্ছে সব সাবজেক্ট মিলিয়ে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করতে পারি যে পুরো সিলেবাসটা, অর্থাৎ এমসিকিউ প্লাস রিটেন যদি দুটাকে আমরা কম্বাইন করি, সবচেয়ে বেশি ওয়েট কিন্তু আমাদের ইংলিশে। কিভাবে একটু খেয়াল করো। প্রথমত তো এমসিকিউতে আমাকে ইংলিশে পাস করতে হবে, রাইট? সেখান থেকে আমি পাস করে আসলাম, আমি রিটেন দিলাম। রিটেনেও কিন্তু আমাকে ইংলিশ না ভালো করলে ভালো নাম্বার পাওয়া সম্ভব না। তাহলে আমাদের পুরো কথাটার যদি আমি সাম আপ করি, কথাটা হচ্ছে এরকম: আমরা যদি কেউ অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাই, আমাকে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে ইংলিশে। কারণ বাকি সাবজেক্টগুলো কিন্তু আমরা এইচএসসি লেভেলে পড়ে আসতেছি, পড়ে আসার কারণে আমাদের ওখানে কিছুটা দক্ষতা আছে। কিন্তু ইংলিশের সিলেবাসটা যেহেতু ডিফারেন্ট, এই জন্য এখানে একটু আমাদের বেশি পড়াশোনা করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এমসিকিউর প্যাটার্নটা কি আর আমাদের রিটেনের প্যাটার্নটা কি? আশা করি সবাই প্যাটার্নটা বুঝতে পেরেছো। আমি যেটা করব তোমাদের জন্য, গত বছরের কোয়েশ্চেনটা পিডিএফ করে আমাদের পেজ অ্যান্ড আমাদের গ্রুপে দিয়ে দিব। তোমরা ডাউনলোড করে কোয়েশ্চেনটা একটু দেখবা যে প্যাটার্নটা কি ছিল, তাহলে তোমাদের প্যাটার্নটা সম্পর্কে ভালো আইডিয়া হবে। একটা কথা মাথায় রাখবা, যে কোনো একটা পরীক্ষা দিতে গেলে সবার আগে কিন্তু ওই পরীক্ষার সিলেবাস বা ওই পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হয়। অর্থাৎ আমি যুদ্ধের ময়দান সম্পর্কে না জেনে আগেই যদি যুদ্ধে নামি, তাহলে সেই যুদ্ধে জয়লাভ করার চান্সেস খুব কম। তাহলে যুদ্ধে যাওয়ার আগে আমাকে কি করতে হবে? যুদ্ধের ময়দান সম্পর্কে ভালো একটা জ্ঞান নিতে হবে। এই জন্য আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার জন্য। আর আরেকটা কোয়েশ্চেন অনেকেই হয়তো করবে এখনই, যে আহ, এই যে পড়াশোনা এগুলো আমরা কোত্থেকে করব, তাই না? পড়াশোনার বইয়ের সোর্সটা কি হবে? আসলে সোর্সটা খুব সিম্পল। আমি আগেই বলেছি ম্যাক্সিমাম পড়াশোনা এইচএসসির সাথে রিলেট করে। সো ওই পড়াশোনাগুলো আমরা এইচএসসি থেকেই করব। যেই পড়াশোনাগুলো আমরা এইচএসসি তে পাবো না, অর্থাৎ আমি বললাম যে অ্যাডমিশন টেস্টে কিছু নতুন নতুন জিনিস আসে, সেই বিষয়গুলো আমরা যখন কোচিং করব বা আমরা যখন কোচিং থেকে কোনো বই খাতা পাবো, তখন আমরা সেগুলো অটোমেটিক্যালি পেয়ে যাব। এখন আপাতত আমি আগেই বলেছি আমার ভিডিওর শুরুতে যে এখন আপাতত এইচএসসি নিয়ে চিন্তা করতে হবে আমাদেরকে, অ্যাডমিশন নিয়ে বেশি চিন্তা করা যাবে না। আর আমরা আমাদের লাইভ ক্লাসটা এমনভাবে নেওয়ার চেষ্টা করব যাতে করে এইচএসসির উপরে ফোকাসটা বেশি পড়ে। অর্থাৎ আমরা যেটা আমাদের ইমিনেন্ট আসন্ন তো এইচএসসি, আগে এইচএসসিটা ফোকাস করব। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে যে লিখিততে কি সব কোয়েশ্চেনই আনসার করতে হবে? হ্যাঁ, আপনার কোয়েশ্চেন আনসার হচ্ছে হ্যাঁ, সবই আনসার করতে হবে। আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধু লাস্টের কোয়েশ্চেনটায় একটা অথবা আছে, দেখতে পেরেছেন হয়তো, শর্ট কোয়েশ্চেন মিক্সড অর অ্যাকাউন্টিং শর্ট কোয়েশ্চেন। শুধু এই কোয়েশ্চেনে গত বছর একটা
অল্টারনেটিভ ছিল, কিন্তু বাকি অংশে কিন্তু কোনো অল্টারনেটিভ ছিল না। অর্থাৎ আমি যদি শর্ট করে বলি, সব কোয়েশ্চেনের আনসার করতে হবে, শুধু লাস্টের কোয়েশ্চেনে একটা অল্টারনেটিভ ছিল, ওখানে আমি যে কোনো একটা অ্যান্সার করব। আমি এবার আমরা চলেন যাই যে এমসিকিউর প্যাটার্নটা, আমরা তো রিটেনের প্যাটার্নটা দেখলাম, এমসিকিউর প্যাটার্নে ইংলিশ কোয়েশ্চেনটা কিভাবে আসে আমরা লিখে রাখি। আচ্ছা, আমরা যদি ইংলিশের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি, স্ক্রিনে আসবে এখনই, স্ক্রিনে দেখতে পাবেন। আহ, আপনারা দেখেন যে এমসিকিউ আমরা জানি যে ইংলিশে কটা থাকবে, সবাই অলরেডি জানি যে 12টা কোয়েশ্চেন থাকবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে 12টা কোয়েশ্চেনে কি কি থাকবে। তো আমরা যদি গত বছরের কোয়েশ্চেনটা একটু অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখব যে গত বছর, আচ্ছা, রিটেনে মিনিমাম 12 পেতে হয়, মিনিমাম 12 পেলে রিটেনে পাস মার্কস ধরা হয়। 12 তো আসলে খুবই একটা মিনিমাম মার্কস, এটা তো আমরা পাবোই। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি যে আমাদের এমসিকিউ যেটা, হ্যাঁ, এমসিকিউতে কি থাকে। এমসিকিউতে আমাদের টোটালি 12টা কোয়েশ্চেন থাকবে। এই 12টা কোয়েশ্চেনের ডিভাইডেশন যদি আমরা করি, গত বছর যেটা ছিল সেটা হচ্ছে গ্রামার থেকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, স্ক্রিনে মনে হয় এসেছে। গ্রামার থেকে আমাদের কোয়েশ্চেন ছিল, গ্রামার থেকে আমাদের কোয়েশ্চেন ছিল গত বছর 4টা। অর্থাৎ 12টা কোয়েশ্চেনের মধ্যে গ্রামারের কোয়েশ্চেন ছিল আমাদের 4টা। এখন কোয়েশ্চেন হচ্ছে, অনেকে কোয়েশ্চেন করতে পারেন এই গ্রামারটা কোথা থেকে আসে, কোত্থেকে পড়বো। বেসিক্যালি অ্যাডমিশন টেস্টে আমরা যে সিলেবাসটা পাই, সেই সিলেবাসটা হচ্ছে টফেল বেসড সিলেবাস। অর্থাৎ আমরা টফেলের গ্রামার গুলোই ফলো করি। আমরা যেই ধরনের পড়াশোনাটা করি বেসিক্যালি এটা টফেল ফলো করেই করি। এইচএসসি যে এই ধরনের আমরা গ্রামার পড়ে আসছি, লাইক ধরেন আমরা ফিল ইন দ্য গ্যাপস পড়ি, উইথ ক্লু উইদাউট ক্লু পড়ি, এই টাইপের গ্রামার, বা ট্রান্সফরমেশন পড়ি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা সিম্পল থেকে কমপ্লেক্স, এই ধরনের গ্রামার একটু কম আসে। এখানে মেইনলি যে গ্রামারটা আসে সেটা টফেল বই থেকে আসে। অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, অথবা সেন্টেন্স কারেকশন আসতে পারে। গত বছর এই ধরনের গ্রামার কোয়েশ্চেন ছিল 4টা। তো গ্রামার নিয়ে খুব বেশি টেনশন আমাদের দরকার নাই, কারণ গ্রামার আমরা যখন ক্লাস নিব, দেখবেন গ্রামার আসলে খুব ইজি, ক্লাসেই বোঝা যায়, ক্লাসে থেকেই পড়ে ফেলা যায়। এটা নিয়ে আলাদা কোনো কষ্ট করার বা আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার আপাতত দরকার নাই। আমি মনে করি আমাদের ক্লাসগুলো ফলো করলেই খুব এনাফ হবে আপনাদের জন্য। আর এরপরে যে আইটেমটা থাকে, অর্থাৎ 12টা কোয়েশ্চেনের মধ্যে গ্রামার থেকে 4টা ছিল, বাকি 8টা কোয়েশ্চেনই কিন্তু ছিল মেমোরাইজিং পার্ট থেকে। মেমোরাইজিং পার্ট বলতে আমরা কি বুঝি? মেমোরাইজিং পার্ট হচ্ছে যেগুলো বেসিক্যালি আমরা মুখস্থ করি, বোঝার জায়গাটা একটু কম। সেই জায়গাগুলো কি কি? প্রথমে যে কোয়েশ্চেনটা আসে ভোকাবুলারি কোয়েশ্চেন। গত বছর শুধু ভোকাবুলারি কোয়েশ্চেন থেকে ইন টোটাল 5টার মতো কোয়েশ্চেন ছিল। আচ্ছা, ভোকাবুলারি থেকে আবার কি ধরনের কোয়েশ্চেন আসে? ভোকাবুলারি থেকে আপনাকে সিনোনিয়াম চাইতে পারে, অ্যান্টোনিয়াম চাইতে পারে। অর্থাৎ একটা শব্দ দিয়ে বলবে এই শব্দটার সমার্থক শব্দ কোনটা, এই শব্দটার বিপরীত শব্দ কোনটা। আর একটা কোয়েশ্চেন হতে পারে যেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ একটা গ্যাপ দিবে, আপনি সব 4টা অপশনে 4টা শব্দ থেকে কোন শব্দটা বসালে ওই বাক্যটা একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, সেই ধরনের কোয়েশ্চেন আসে। অর্থাৎ সিনোনিয়াম আসে, অ্যান্টোনিম আসে, ফিল ইন দ্য গ্যাপস টাইপের আসে। আর গত বছরের কোয়েশ্চেনে আরেকটা যেটা ছিল প্রেপোজিশন ছিল, দুটো প্রেপোজিশন ছিল। প্রিপোজিশন থেকে দু ধরনের কোয়েশ্চেন হতে পারে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমাকে পুরোপুরি মুখস্থ করতে হবে, বোঝার তেমন কিছুই নাই। আর একটা হচ্ছে ইউজেস অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের প্রচলিত ব্যবহারগুলো। যেমন গত বছর একটা আপনার এসেছিল, আপনারা যদি কোয়েশ্চেন দেখে থাকেন, মেড অফ, মেড ফ্রম, কখন মেড অফ হয়, কখন মেড ফ্রম হয়, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু একটা গত বছর ছিল। আমি যদি গত বছরের কোয়েশ্চেনটা একটু আপনাদেরকে দেখাই, দ্য কোয়েশ্চেনটা ছিল যে দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, বিল্ডিংটা ব্রিক্স দিয়ে তৈরি, তাই না? এখানে অফ হবে না, ফ্রম হবে, এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল। এটা হচ্ছে আমরা বলি, এটাকে বলি ইউজেস অফ প্রেপোজিশন। অর্থাৎ এটা আমরা ক্লাসে ডিসকাস করব, বুঝিয়ে দিব যে কিভাবে প্রিপোজিশনটাকে ইউজ করতে হয় সঠিক জায়গায়। আর অ্যাপ্রোপ্রিয়েট যেটা, এটা আমি বলবো যে হোমওয়ার্কের মতো, বাসায় এখন থেকে আপনারা কিছু কিছু পড়াশোনা করলে এটা মনে রাখতে পারবেন। এবার আসি স্পেলিং মিস্টেক। আমরা লাস্ট 5-6 বছরের কোয়েশ্চেন যদি ফলো করি, আমরা দেখবো যে প্রত্যেক বছর একটা করে স্পেলিং মিস্টেক কিন্তু ছিল। অর্থাৎ আমরা বলতে পারি এটা একটা কমন আইটেম, খুবই কমন আইটেম, যেখান থেকে আমাকে হয়তো একটা আহ,
শব্দ 4টা শব্দ দিয়ে বলবে যে কোন শব্দটা কারেক্টলি স্পেলড, অথবা বলতে পারে কোন শব্দটা ইনকারেক্টলি স্পেলড, মানে সঠিক শব্দটা বের করো অথবা ভুল শব্দটা বের করো, এভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। এরপরে আছে ফ্রেজ এন্ড ইডিয়মস। এখান থেকে কোয়েশ্চেন কখনো আসে কখনো আসে না। অ্যানালজি, অ্যানালজি থেকেও কখন আসে কখনো আসে না। সেন্টেন্স কমপ্লিশন, এইটা আমরা বললাম যে গত বছর একটা ছিল। তো তাহলে দেখলাম যে এই টপিকগুলোর মধ্যে 3টা টপিক কিন্তু সিমিলার, প্রত্যেক বছরই অলমোস্ট আসে। একটা হচ্ছে ভোকাবুলারি কোয়েশ্চেন, ভোকাবুলারি থেকে আসে, প্রেপোজিশন থেকে আসে, স্পেলিং মিস্টেক থেকে আসে। অর্থাৎ যতগুলো টপিক আমাদের আছে ততগুলো টপিক থেকে মেমোরাইজিং এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোনটা বলেন তো সবাই? 3টা। হ্যাঁ, আরেকবার বলছি, ভোকাবুলারি, প্রেপোজিশন, স্পেলিং মিস্টেক, এই 3টা টপিক আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। তো আমি যেটা সাজেস্ট করব, অনেকেই আমাদের বইটা পেয়েছো, বা যাদের কাছে আমাদের বই নাই, এইচএসসির বই আছে, এইচএসসির বই দিয়েও হবে। ইংলিশ বইটা খুলে দেখবা যে ভোকাবুলারির একটা আলাদা লিস্ট থাকে, প্রেপোজিশনেরও আলাদা লিস্ট থাকে। এই দুটো লিস্ট তোমরা রেগুলার একটু একটু পড়ো, প্রত্যেকদিন কিছু কিছু শব্দ মুখস্থ করো। আদারওয়াইজ পরে কিন্তু এটা অনেক প্রেশার ক্রিয়েট করবে অ্যাডমিশন টেস্টে। এখান থেকে যেহেতু সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতেছে, আমরা দেখলাম যে ভোকাবুলারি 5টা আসছে, প্রিপোজিশন 2টো আসছে, স্পেলিং একটা আসে। আমি কিন্তু 3টা টপিক থেকে 8টা কোয়েশ্চেন কমন পাচ্ছি। অর্থাৎ আমি যদি ইংলিশে পাস করতে চাই, তাহলে কিন্তু আমাকে এই 3টে আইটেমের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। আর যেহেতু এখানে টিচারের হেল্পের জায়গাটা একটু কম, মুখস্থ করতে হয় বেশি, সেহেতু এই জায়গাটায় নিজের এফোর্ট এখন থেকেই দিতে হবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে অ্যাডমিশনের সময় হয়তো আমরা 2-3 মাস সময় পাবো, কিন্তু এটা কিন্তু খুব বেশি এনাফ টাইম না এত বড় একটা সিলেবাস কভার করার জন্য। তো আমার সাজেশন, আমি যেটা আমাদের সবসময় স্টুডেন্টকে বলে থাকি, যে এখন থেকেই অল্প অল্প করে এই টপিকগুলো পড়াশোনা করতে। যদি আমরা এখন থেকে অল্প অল্প করে এগুলো দেখে রাখি, তাহলে পরে হয়তো আমাদের খুব বেশি প্রেশার পড়তে হবে না। সো আশা করি আমরা সিলেবাসটা বুঝেছি, কিভাবে পড়তে হবে সেটাও বুঝেছি। আরেকটা কোয়েশ্চেন অনেকে করেছে যে আমাদের টাইম টেবিলটা কেমন, অর্থাৎ রিটেনের মার্কস, রিটেনের পরীক্ষার টাইম কতটুকু আর এমসিকিউ পরীক্ষার টাইম কতটুকু। হ্যাঁ, এমসিকিউর জন্য আমাদের টোটাল বরাদ্দকৃত সময় হচ্ছে 50 মিনিট, আর রিটেনের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে 40 মিনিট। অর্থাৎ 50 মিনিটের মধ্যে আমাকে 60টা এমসিকিউ কভার করতে হবে, আর রিটেনের 40 মিনিটের মধ্যে পুরো সিলেবাসটা আমাকে পুরো সবগুলো কোয়েশ্চেনই আমাকে আনসার করতে হবে।